নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে কোচবিহার জেলা, সেই কোচবিহার জেলাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভয়ঙ্করভাবে আক্রমণের মুখে পড়লেন। পশ্চিমবাংলায় যে গণতন্ত্র বলে আর কিছুই নেই, এটা প্রমাণিত। আমরা বহুদিন থেকে বলে আসছি এই রাজ্যে 356 ধারা জারি করাতে হবে। ওদিকে যখন বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছে, তখন এই পশ্চিমবাংলার আরেক প্রান্তে আরেক জেলায় এক বালি মাফিয়ার টাকায় মমতা ব্যানার্জি খিচুড়ি খাওয়াচ্ছে। এটাই আমরা পশ্চিমবাংলার চিত্র দেখতে পাচ্ছি। আর বিরোধী দলনেতা কি নৃশংসভাবে আক্রমণের মুখে পড়েছে। প্রায় 110 সেকেন্ড আমরা দেখাবো, প্রায় 2 মিনিটের ওপরে সেই ভিডিও, ভয়ঙ্কর ভিডিও। যে ভিডিওটা দেখলে আপনার গায়ে শিহরণ জেগে উঠবে। যদি বিরোধী দলনেতার তার যদি এই পরিস্থিতির মুখে তাকে পড়তে হয়, এবং এই পরিস্থিতির মুখে যে তাকে পড়তে হবে সেই অভিজ্ঞতার কথাও তিনি বলেছেন। আমরা শুনবো সেই ভিডিও। কোচবিহার জেলাতেই বা কেন এটা হচ্ছে তারও ডিটেল তিনি ব্যাখ্যা দিয়েছেন। কোচবিহার জেলায় এই উদয়ন গুহ এবং এই কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস, কোচবিহার জেলাতে এই গোটা বর্ডার অঞ্চলটাকে ওপেন করিয়ে তারা কাদেরকে ঢুকিয়েছে, এই আক্রমণের নেতৃত্ব কারা দিয়েছে, সব বিষয় শুভেন্দু অধিকারী আজকে ডিটেলস বলেছে। আমরা সেগুলো তো আস্তে আস্তে ঢুকবো। প্রথমে যে বিষয়টা আমরা দেখাবো যে কিভাবে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হলো, সেই আক্রমণের ভিডিও দেখাবো। তার সঙ্গে এটাও বলে দিই, আর রোখা যায়নি শুভেন্দু অধিকারীকে। এক রোখা শুভেন্দু অধিকারী, তিনি ওখান থেকে গিয়ে সভা করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, সেখানে বৈঠকি সভা করেছেন, সেখান থেকে বলেছেন, আওয়াজ দিয়েছেন। গোটা রাজ্যে আজকের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় আজকে পথ অবরোধ হচ্ছে। শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে পড়েছে, বিক্ষোভ দেখাচ্ছে, ক্ষোভ দেখাচ্ছে, রাস্তা অবরোধ, চাক্কা জ্যাম, মানুষ র্যালি করছে, মিছিল করছে, প্রতিবাদ করছে। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের বন্যা, প্রতিবাদের ঢেউ উঠেছে। আর শুভেন্দু অধিকারীও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে, উদয়ন গুহকে, পুলিশকে, যারা পরোক্ষভাবে এতে মদত দিয়েছে। সেই পুলিশের ওখানকার এসপি কোচবিহার প্রমোটি আইপিএস যা সে কি কুকর্ম ওখানে অপকর্ম করে বেড়ায়, সেটা কোচবিহারে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী সে কথা বলেছে। সেই সমস্ত ভিডিও আমরা এক এক করে দেখাবো, শোনাবো। তার আগে দেখাই যে শুভেন্দু অধিকারী যে ভয়ঙ্কর, প্রায় 2 মিনিটের ওপর ভয়ঙ্কর যে আক্রমণের মুখে পড়লেন, সেই আক্রমণের ভিডিওটা দেখুন।
দেখলেন শুভেন্দু অধিকারী কি বললেন, দেখলেন তাকে কিভাবে আক্রমণ করা হলো। এই আক্রমণের খবর শুভেন্দু অধিকারীর কাছে আগের থেকেই ছিল। তিনি রাজ্যপালকে বলেছেন, তিনি রাজীব কুমারকে বলেছেন, তিনি মুখ্য সচিবকে জানিয়েছেন, এই গোটা বিষয়টা তিনি জানিয়ে রেখেছেন এবং তিনি জানিয়েই বলেছেন রোখা যাবে না শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী তিনি কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না। তিনি স্বাভাবিকভাবে নেমে তিনি যখন যাওয়ার চেষ্টা করছিলেন তখন সেখান থেকে কি পরিস্থিতি তৈরি হলো, কিভাবে তিনি পরিস্থিতির মোকাবিলা করলেন, কিভাবে তিনি গেলেন, সেই অভিজ্ঞতার কথা তিনি তার কর্মীদেরকে বলছিলেন কোচবিহারে দাঁড়িয়ে। তার আগে তিনি র্যালি করেছেন, তিনি তার আগে ডেপুটেশন দিয়েছেন, এসপি দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশেই দিয়েছে, কারণ রাজ্য পুলিশ তাতে অনুমতি দেয়নি। সেই অনুমতিকে তিনি অনুমতি সাপেক্ষেই তিনি কোচবিহারে গিয়েই সেখানে সেই কর্মসূচি করেছেন, কর্মী সভা করেছেন, বৈঠক করেছেন। বৈঠক থেকে তিনি অভিজ্ঞতার কথা তার কর্মীদের সঙ্গে শেয়ার করেছেন। কি অভিজ্ঞতার মুখোমুখি তাকে গতকাল থেকে হতে হয়েছে, কোচবিহারে ঢোকা থেকেই তার কি অভিজ্ঞতা হতে পারে, তিনি কোন অভিজ্ঞতার মুখোমুখি পড়তে পারেন, এ সম্পর্কে তার কাছে কি খবর আসছিল, এই সমস্ত বিষয়ে শুভেন্দু অধিকারী কি বললেন আসুন আমরা শুনে নিই। বিজেপির সমস্ত এমএলএ যাদের বিশেষ অসুবিধা নেই নিয়ে এখানে আসবো। আমরা প্রায় ৬০-৬২ জন আসবো ঠিক করেছিলাম। ডেটটা দলীয় কার্যক্রমের জন্য ৪-এর বদলে ৫ হয়, মানে আজকে। মহামান্য এসপি কুচবিহার, যিনি তৃণমূলের একটা ক্যাডার, যিনি একজন প্রমোটি আইপিএস, যিনি এই রাজ্যে এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন। সুপারি কারবার, গরুর কারবার, মাদক পাচার, বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা, গণতন্ত্র, শান্তি শৃঙ্খলা, নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন। এক শ্রেণীর জিহাদি, এক শ্রেণীর রোহিঙ্গা, এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ বিরোধী কাজ করা যায় এখানে করছেন। এই এসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না, শহরে ট্রাফিক জ্যাম হবে, আমি ৬০ জন বিজেপি এমএলএ কে অ্যালাউ করছি না। ভগবান আমাদের সঙ্গে আছে, রাধা মাধব আছে, মদন মোহন জিউ আছে, শ্রাবণ মাস বাবা শঙ্কর মহাদেব আছে। শনিবার কোর্ট খোলা থাকে না, কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা, ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার। আমাদের এমএলএ বিশাল লাভা চলে গেলেন কোর্টে, বললেন আমাদের দেখা করতে দিতেই হবে। আমাদের দেখা করার কারণ কি, নিখিল রঞ্জন দে দিনাটা কোর্টে গেছিলেন, তার কোর্টে ডেট ছিল। তিনি ভোট চাই ভোট দাও বলতে যাননি, লড়াই চাই লড়াই করো, ভেঙে দাও উড়িয়ে দাও বলতে যাননি। তার গাড়ির উপরে আক্রমণ, তাকে সিআইএসএফ এর নিরাপত্তা রক্ষীরা বাঁচিয়েছিল, নইলে সেদিন ওনার হাত পা মাথা সবই ভাঙত। একইভাবে সুশীল বর্মন ট্রেনে টিকিট কাটতে যাচ্ছিলেন, স্টেশনে হামলা। বরেন বর্মন গুরু দক্ষিণার দিন, গুরু পূর্ণিমার দিন বরেন বর্মন শিক্ষক মন্দিরে যেতে পারবেন না, ধর্ম পালন করতে পারবেন না, তার উপরে হামলা। আমরা 3টে এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট, নো অ্যাকশন। আমরা নিশ্চয়ই 3 এমএলএ আদালতে যাবে, পুলিশ ইন অ্যাকশনের মামলা। নিখিলদাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে, বেলেবল সেকশন লাগিয়ে। আমি আমার দায়িত্ব, আমার কলিগ এমএলএ তাদের পাশে দাঁড়ানো, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা, আওয়াজ তোলা, এটা আমার দায়িত্ব। তাই কলকাতায় না বসে
আমি এখানে আসতে চেয়েছিলাম। আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন, ঠিক আছে 60 জন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে, ট্রাফিক বন্ধ হয়ে যাবে, 60 জনকে যাওয়ার দরকার নেই। 3 জন আক্রান্ত এমএলএ যাবেন। কোর্টে যিনি পিটিশন করেছেন কালচিনির এমএলএ, আমাদের গোর্খা নেতা, এসটি নেতা, নেপালি নেতা, চা বাগানের নেতা বিশাল লামা যাবেন, আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন। আমি সেই কারণে জেলা প্রেসিডেন্টকে বলেছি, এমএলএদের বলেছি, উত্তরবঙ্গ জোন যিনি দেখেন দীপক বর্মনকে বলেছি, কোন কর্মীকে আসতে না বলবেন। কারণ 21-এর পরে অত্যাচার আমি দেখেছি, আপনাদের চোখের জল আমি দেখেছি। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে, আমি দেখেছি। 23-এর পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার, 24-এর লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার। এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে, বাবা মাকে দেখতে। সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও, দ্রুত মোটরসাইকেল করে আসতে গিয়ে গাছের ধাক্কায় প্রাণ পর্যন্ত গিয়েছে। আমাদের মহিলা কর্মী, সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে, সব ছবি ভাইরাল হয়েছে। 8 বছরের শিশুকন্যা থেকে 80 বছরের বৃদ্ধা মা, এই জিহাদিদের হাতে কেউ ছাড়া পাননি, সবাই অত্যাচারিত। শুনলেন শুভেন্দু অধিকারী, পাগলা কুকুরের দল, তৃণমূল কংগ্রেস নামক যে পাগলা কুকুরের দল কোচবিহারে, যারা এই পাগলা কুকুরের বড় অংশটাই হচ্ছে রোহিঙ্গা। এই পাগলা কুকুরদের বড় অংশ হচ্ছে বাংলাদেশি মুসলমান। আমি প্রথম ভিডিওতেই দেখিয়েছি, দেখবেন সেই টুপি পরা এরাই হচ্ছে বিরাট অংশ, এই রোহিঙ্গা আর মুসলমান এরাই ঢুকে বসেছে এখানে। আশ্চর্য হয়ে যাবেন শুধু কোচবিহার জেলাতে কিভাবে ভোটের লিস্টে এদের নাম তোলা হয়েছে। কেন এত রাগ? এসআইআর হবে, এই রাজ্যে এসআইআর করতে বাধা দেওয়া হবে। এটা আমরা প্রথম দিন থেকে আমি বলে আসছি যে যেন তেন প্রকারেণ মমতা ব্যানার্জি এই এসআইআর করতে দেবে না। সেই এসআইআর করার জন্য টার্গেট আক্রমণ করো। এবারে তার আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে একদম মাথাতে আক্রমণ করো, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করো। তাকে আক্রমণ করে ভয় দেখাতে পারলে সবাই ভয় পেয়ে যাবে। এইরকম একটা পরিকল্পনা নিয়ে মমতা ব্যানার্জিরা মাথায় তারা নেমেছে। ইতিমধ্যেই জানবেন 3টে জেলার 2002-এর ভোটার লিস্ট গায়েব করে দিয়েছে এই মমতা ব্যানার্জিরা। 3টে জেলার 2002-এর ভোটার লিস্ট গায়েব করে দিয়েছে। কত নিচে নামতে পারে এই মমতা ব্যানার্জি, তার নজির কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আরো আক্রমণ, ভয়াবহ আক্রমণ নামবে। এবং শুধু এখানেই নয়, এই যারা বিএলও হবে তারা ঢুকতে পারবে না, বাড়ি থেকে বেরোতে পারবে না, ঘরে বসে বসে তাদেরকে রিপোর্ট দিতে হবে। এই রকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই গোটা বিষয়টাতে যদি এখন থেকেই সতর্ক না হয়, এসআইআর করতে দেওয়া হবে না। কারণ কোচবিহারের পরিস্থিতি বুঝে নিলেন। এসআইআর করতে গেলে কোচবিহারেই এসআইআরে কত নাম বাদ পড়বে আপনাদের কোনো আইডিয়া নেই। কত ভোটের নাম তুলে দিয়েছে। একটা বিধানসভায় 26%, গোটা ভারতবর্ষ যেখানে 7% ভোট বৃদ্ধি হয়েছে, গোটা কোচবিহারে 26% ভোট বৃদ্ধি হয়েছে। কোনো কোনো জেলায় 28%। শুভেন্দু অধিকারী বিধানসভা ধরে ধরে বলেছেন এই জন্যই কোচবিহারে শুভেন্দু অধিকারী টার্গেট। কিন্তু শুভেন্দু অধিকারীও ছাড়ার পাত্র নয়, দম্বার পাত্র নয়। তিনি বলেছেন এদেরকে চিহ্নিত করা হবে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান যেগুলো এই কোচবিহারের বেড়া খোলা ছিল, এই সমাজ, এই যে একদম বাংলাদেশি বর্ডার কোচবিহার, এখান থেকে সব ঢুকেছে। রাজবংশী আর হিন্দুদের কোনো বিপদ নেই। এই কোচবিহারে যে কটা রোহিঙ্গা আর মুসলমান ঢুকেছে এদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, কোচবিহারে দাঁড়িয়ে বলেছেন এই রোহিঙ্গাদেরকেই ভবিষ্যতে সরকার গড়লে এদেরকেই বুলডোজারের উপরে তুলে কাঁটা তার টোপকে ওপারে ফেলে দেওয়া হবে। অর্থাৎ যে বুলডোজার
যে স্লোগান চলছে গোটা রাজ্য জুড়ে, বুলডোজার এখন শুধুমাত্র বাড়ি ভাঙার কাজে ব্যবহৃত হয় না, বুলডোজার দিয়ে সেই সন্ত্রাসবাদী, রোহিঙ্গা, বাংলাদেশি জঙ্গি, বাংলাদেশি মুসলমান, তাদেরকে দেশ থেকে বিতাড়ন করার জন্য বুলডোজার ব্যবহৃত হয়। বিধানসভা নির্বাচন 2026-এ জিতে এলে এই বুলডোজারকে এই কাজেও লাগানো হবে। শুভেন্দু অধিকারী সেটা বললেন। কি বললেন আলিপুরদুয়ারে শুনে নিন। তাই আমরা আসতে চেয়েছিলাম। প্রথম আমি জানি এটা করবে, খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু, রাজ্যের মুখ্য সচিব মমতার পাঁচাটে মনোজ পন্থ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাটা, আমি তাদেরকে মেল করে 2021 সালে মহামান্য জাস্টিস রাজাশেখর মান্থার দুটি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি। একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে আমি সকাল 10টায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি। ফালাকাটা পেরোনোর পরে ভাই নিশীথ প্রামাণিক, আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, তিনি আমাকে বলেন, দাদা খবর পাচ্ছি ঘোকসাডাঙ্গা আটকাবে, পূর্ণিবাড়িতে পাথর ছুড়বে, খাগড়াবাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি আমার একটা অনুরোধ রাখুন, এই কনভয়ে আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়িটা আছে, নেন, পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন। প্রথমটা উড়িয়ে দিলেও, আবারও বলি, মদন মোহনজির অশেষ কৃপা, শ্রাবণ মাস, বাবা মহাদেবের আশীর্বাদ, ভালো কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই ওদের এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, ঘোকসাডাঙ্গায় সামনে এলো, পুলিশ ঠেলে সরালো, গোটা গেম, যত রকম বাজে কথা আছে। 87 বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব, 78 বছরের আমার অসুস্থ মাতৃদেবী, তাদের নাম ধরে, তাদের কথা উল্লেখ করে, এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই, ভোটার তালিকা থেকে তাড়াতে চাই। রাগটা হচ্ছে বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন, সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। কোন হিন্দুর কোন সমস্যা হবে না, কোন রাজবংশের সমস্যা হবে না। দায়িত্ব নিয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার 2-3বার কথা হয়েছে, বলছে একজনেরও কেশাগ্র স্পর্শ হবে না। আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। আমার যদি সনাতনী হিন্দুদের, আমার যদি রাজবংশীদের, আমার যদি নবশূদ্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দুর এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি পদত্যাগ পত্র দিয়ে দেব। কিন্তু এটাও কান খুলে শুনে রাখুন, একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটা তারের উপরে ফেলবো। শুনলেন, গোটা দেশে যেখানে ভোট বৃদ্ধির হার 7%, সেখানে কোচবিহারে 26% ভোট বৃদ্ধি হয়েছে।
এবং বিধানসভা ভিত্তিক কিভাবে ভুয়ো নাম তুলে দেওয়া হয়েছে এই রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানদের, সেই জন্যই এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই খ্যাপা কুকুরের দল, খ্যাপা হায়নার দল আজকে ঝাঁপিয়ে পড়েছে। ভিডিওটা আমি শুরুতেই দেখিয়েছি। নৃশংসভাবে বিরোধী দলনেতার উপর যদি এই খ্যাপা কুকুরের দল ঝাঁপিয়ে পড়ে, সাধারণ মানুষের উপর কি পরিস্থিতি তৈরি করবে এরা বুঝতেই পারছেন। এসআইআর যাতে করতে না পারে তার জন্য এরা কি পরিস্থিতি তৈরি করতে পারে এটা বুঝতে পারছেন। সুতরাং কেন্দ্রীয় সরকারকে প্রস্তুত থাকতে হবে। বিএলওরা আক্রান্ত হবে। নির্বাচন কমিশনের কাজ হয়ে যারা কাজ করতে যাবে, ভোটার লিস্ট যখন চিহ্নিত হবে পাবে না, তখন ওদেরকে আক্রমণ করবে। এখানে 356 জারি করে, বিরোধী দলনেতা বলেছেন 356 জারি করে ভোট করতে হবে। সেই পরিস্থিতি কোচবিহার জেলায় তৈরি হয়ে গেছে। ভয়ানক অবস্থা গোটা কোচবিহার জেলা জুড়ে, ভয়ানক চেহারা তৈরি করেছে গোটা কোচবিহার জেলা জুড়ে। আর কিছুদিন পর এই কোচবিহার জেলায় এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এরাই মেজরিটি হয়ে যাবে এই জেলাতে। আর এখানে রাজবংশী হিন্দু ওরা সব মাইনরিটি হয়ে যাবে এই কোচবিহার জেলায়। এই সৌজন্যে উদয়ন গুহ ভাইপো বাহিনী, উদয়ন গুহ হচ্ছে ভাইপো বাহিনী আর মমতা ব্যানার্জি, তাদের সৌজন্যে কোচবিহার জেলা আগামী দিনে মুসলমান প্রধান জেলা হতে চলেছে। সেইটাকে আটকাতে চাইছে বিজেপি সহ শুভেন্দু অধিকারী। তাই এত রাগ, এত আক্রমণ, এবং এই আক্রমণের সব কিছু পেছন থেকে সকলে কলকাঠি নেড়েছে শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে এর পেছনে সকলের মদত আছে, কেউ চুপ, কেউ এই মদত দিতে, পুলিশের যেমন মদত আছে। তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহকে তিনি বলে দিয়েছেন বাপ চোর বেটা চোর, বাপ চোর নিজেই বলেছে। কমল গুহ যে চোর ছিল এটা উদয়ন গুহ নিজেই বলেছে। তাই বলছে তার বাপ চোর বেটা চোর, বাপ বেটা দুই চোর মিলে এই যে কাজগুলো করেছে। এবং এই রাজ্য ওখানকার যে পুলিশের এসপি তার যে ভূমিকা, বালি চুরি কয়লা চুরি থেকে শুরু করে গরু পাচার সমস্ত রকমের বেআইনি কাজে ওখানকার এসপি কোচবিহারের যে ভূমিকা, সেই সমস্ত ভূমিকার কথাও তিনি উল্লেখ করেছেন। এবার উদয়ন গুহ তাকেও বুঝে নেওয়া, তৃণমূল কংগ্রেসকে বুঝে নেওয়া। শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন। আজকের গোটা রাজ্যে প্রতিবাদ চলছে, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। রাজ্যের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মানুষ পথে নেমে গেছে। সাধারণ মানুষ, শুধু বিজেপি না, সাধারণ মানুষ আজকে পথে নেমেছে, প্রতিবাদ করছে। বলছে কোন রাজ্যে আমরা বসবাস করছি, কোন ভয়ানক অবস্থার মধ্যে আমরা পড়েছি। সেই ভয়ানক অবস্থায়, যে ভয়ানক অবস্থাকে মোকাবিলা করছে আজকে কোচবিহারে দাঁড়িয়ে। এবং শুভেন্দু অধিকারী বললেন আমি ফিরে যাচ্ছি, আমি যাচ্ছি, গিয়ে ব্যবস্থা এদেরকে মোকাবিলা করতে হবে কিভাবে সেটাও আমি জানি। এবং সেই জন্য শুভেন্দু অধিকারী তিনি তার কর্মী বাহিনীকে কি বললেন, যে পেছনে হাঁটার কোনো সুযোগ নেই, সামনের দিকে হাঁটবো, লড়াই সামনেই চলবে। কর্মী বাহিনীকে তিনি কি বললেন উদয়ন গুহ, পুলিশ আর মমতা ব্যানার্জি সম্পর্কে, তিনি তার কর্মী বাহিনীদের কি টনিক দিলেন, কিভাবে উজ্জীবিত করলেন, শুনে নি। বাড়িতে নিশ্চিতকে বললাম কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখো। যেই খাগড়াবাড়ি ঢুকেছি ১৫০০ উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না। সংগঠিত করুন, নিজেদের সংগঠিত করুন।
এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে, তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়, এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না। পিপিলিকার পাখা গজায়, জসমিন দেশে জলাচার, ভরসা রাখুন। হিসাব হবে, সুৎসহ হিসাব হবে, বদল হবে, বদল হবে। ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শুনে নিলেন শুভেন্দু অধিকারী যে কথা বললেন, অর্থাৎ আজকের যে মূল বিষয়, শুভেন্দু অধিকারী আজকে কোচবিহারে গেছেন একটা জেলা সফরে, একটা রাজনৈতিক কর্মসূচি। সেই রাজনৈতিক কর্মসূচি কি, তার দলের বিধায়করা রাস্তায় বেরোলে আক্রান্ত হচ্ছে, সেই আক্রমণের প্রতিবাদ করতে তিনি গেছেন। এসপি দপ্তরে গেছিলেন, পুলিশ প্রশাসন তাকে অনুমতি দেয়নি, হাইকোর্টের অনুমতি নিয়ে গেছে। উদয়ন গুহ, ভাইপো বাহিনী উদয়ন গুহ নক্কারজনকভাবে মমতা ব্যানার্জির পুলিশের মদতে আক্রমণ করলেন বিরোধী দলনেতাকে, ভয়ঙ্কর নৃশংসভাবে আক্রমণ করলেন। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকেও একসময় বিরোধী হতে হবে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসকেও বিরোধী হতে হবে। সেদিন হয়তো মমতা ব্যানার্জি আর বেরোবেন না রাজনীতি করতে, কিন্তু যারা এই রাজনীতি করেছে তাদের ভবিষ্যৎ সিপিএমকে দেখে শিখে নেওয়া উচিত। সুশান্ত ঘোষও একই কাজ করেছিল এক সময় দাঁড়িয়ে, লক্ষণ শেঠরাও একই কাজ করেছিল এক সময় দাঁড়িয়ে জেলায় জেলায়। এই উদয়ন গুহ তাদেরই প্রোডাক্ট, এটা মাথায় রাখবেন। ও যে কাজটা করলো উদয়ন গুহ, ও আসলে তৃণমূলকে ভরাডুবি করলো, গোটা রাজ্যের মানুষের মধ্যে ঘৃণা তৈরি করলো তৃণমূল কংগ্রেসকে। ভয় আর তৃণমূল কংগ্রেসকে কেউ পায় না। তৃণমূল কংগ্রেস ভয় দেখানোর চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসকে ভয় আর কেউ পায় না। রাজ্যের প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ নেমে পড়েছে, পথে রাস্তাঘাটে ক্ষোভ মানুষের। পুলিশ প্রশাসনের একটা বৃহৎ অংশ ঘৃণা করছে তৃণমূল কংগ্রেসকে। তারা যেভাবে পুলিশ প্রশাসনের উপর অত্যাচার করছে, তাদেরকে নির্লজ্জভাবে দলের কাজে ব্যবহার করছে, তারাও ঘৃণা করছে। পুলিশের একটা অংশ, বড় অংশ, প্রশাসনের একটা বড় অংশ ঘৃণা করছে। শুধুমাত্র তোলাবাজ কিছু পুলিশ আছে, দুর্নীতিবাজ কিছু পুলিশ আছে। সেই দুর্নীতিবাজ তোলাবাজ পুলিশরাই এই কাজে মদত দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে মদত দিচ্ছে। তার বাইরে গোটা রাজ্যের সমস্ত মানুষ, পুলিশ বাহিনীর একটা বিরাট অংশ ক্ষোভে ফেটে পড়ছে। পুলিশ বাহিনীর একটা বিরাট অংশ তারা খবর দিয়েছে শুভেন্দু অধিকারীকে, তারা খবর দিয়েছে নিশীথ প্রামাণিককে। আক্রমণ হতে পারে, আক্রমণ হবে, খবর আছে তাদের কাছে। সমস্ত পরিকল্পনা ছিল। আজকে শুভেন্দু অধিকারীর গাড়ি আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, গাড়ি আগুন লাগিয়ে তাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা হয়েছিল। অর্থাৎ শুভেন্দু অধিকারীর আজকে জীবন চলে যেতে পারত, এরকম একটা ভয়ানক প্ল্যান ছিল। যদি সতর্ক না থাকতো, আগে থেকে খবর না পেয়ে যেত, যদি এই খবরটা যদি আগে থেকে শুভেন্দু অধিকারী গতকাল রাজ্যপাল সহ সকলকে না তিনি খবরটা জানিয়ে দিতেন, তাহলে আজকে হয়তো শুভেন্দু অধিকারীকে আমরা দেখতাম তার মৃতদেহ আজকে নিয়ে গোটা বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব আজকে পশ্চিমবাংলায় এই চেহারা তৈরি করে দিয়েছে। বিরোধী দলনেতা তার আজকে মৃতদেহ সামনে পড়ে থাকতো, তার গাড়ি আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। নৃশংস অবস্থা, ভয়ানক অবস্থা, একটা ভয়ানক। আমি আগেও বলেছি, এই রাজ্যে এসআইআর মমতা ব্যানার্জি করতে দেবে না, তার জন্য এই ভয়ানক প্ল্যান। আর কিছুদিনের মধ্যে এসআইআর চালু হবে, তাই জন্যেই এই আক্রমণ। এটা আক্রমণটা শুরু হলো শুভেন্দু অধিকারীকে দিয়ে, এই আক্রমণ চলবে। এসআইআর এই রাজ্যে মমতা ব্যানার্জি বন্ধ করার জন্য নানান রকমের ষড়যন্ত্র করবে এবং ভয়ঙ্কর তাস খেলবে। এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে লেলিয়ে দেবে, এদেরকে লেলিয়ে দেবে, এদেরকে খিচুড়ি খাইয়ে লেলিয়ে দেবে। ময়দানে নেমে গোলমাল পাকাও, বিজেপির লোকদেরকে আক্রমণ করো, নির্বাচন কমিশনের লোকদেরকে আক্রমণ করো, ভয় পাইয়ে দাও যাতে এসআইআর না করতে পারে। অর্থাৎ মৃত ভোটারের নাম বাদ যাবে না, ডবল এন্ট্রির নাম বাদ যাবে না, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ দেওয়া যাবে না, রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া যাবে না। এদের বাদ দিলেই মমতা ব্যানার্জি শেষ।
এই নাম বাদ দিলেই মমতা ব্যানার্জি শেষ। মমতা ব্যানার্জির আর কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলার রাজনীতিতে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় টিকে আছে শুধুমাত্র বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের ভোটে। এর বাইরে চ্যালেঞ্জ মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জির বাইরে কোনো ভোট মমতা ব্যানার্জির হাতে আর নেই। হিন্দু বাঙালিরা মমতা ব্যানার্জির পাশে আর নেই, হিন্দুরা মমতা ব্যানার্জির পাশে আর নেই। তাই বাঙালি বাঙালি করে লাফাচ্ছে। এই বাঙালি মানে কারা? এই বাঙালি মানে হচ্ছে বাংলাদেশি মুসলমান। এই বাঙালি মানে কাদের বলা হচ্ছে? রোহিঙ্গাদের। তাদেরকে সামনে রেখেই এই খেলা খেলছে মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে এখন থেকে সতর্ক হতে হবে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যে কোনো মূল্যে মমতা ব্যানার্জি এসআইআর বন্ধ করার জন্য তার পুলিশ প্রশাসনের সঙ্গে প্রত্যেক দিন তার সলা পরামর্শ চলছে। প্রত্যেক দিন সলা পরামর্শ চলছে কিভাবে এসআইআর বন্ধ করে দেওয়া যায়। তার জন্য শুভেন্দু অধিকারীকে আজকে যে আক্রমণ, এই আক্রমণ ভাববেন না এটা অন্য কোনো কারণে। এসআইআর কে বন্ধ করার জন্য তার এটা হচ্ছে প্রাথমিক, এটা দিয়ে শুরু হলো, এটা দিয়ে স্টার্ট করা হলো। মুসলিম যেখানে বেশি জড়ো করতে পারবে, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান যেখানে যেখানে আছে এদেরকে জড়ো করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এরপরে আরো গোলমাল পাকানো হবে। তাই কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েট এই ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে। রাজ্যে ৩৫৬ ধারা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। রাজ্যে ৩৫৬ ধারা জারি না করলে এই রাজ্যকে আর বাঁচানো যাবে না। এই রাজ্যে গণতন্ত্র বলার কিছু থাকবে না, মানুষের কথা বলার অধিকার থাকবে না। মানুষ শুধুমাত্র মমতা ব্যানার্জি আর দলদাস পুলিশে যা বলবে আপনাকে তাই শুনে চলতে হবে, তাই মেনে চলতে হবে। তার বাইরে কোনো কথা বলার অধিকার আপনার থাকবে না। রাজ্যে সেই পরিস্থিতি মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছে। ফলে আজকের এই আক্রমণ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজকের আক্রমণ এসআইআর বন্ধ করার পরিকল্পনা অনুযায়ী এটা শুরু। এখান থেকে ভয়ঙ্কর দিকে যাবে রাজ্য। আগামী দিনে রাজ্য ভয়ঙ্কর দিকে যেতে যাবে। রাজ্যের পরিস্থিতি আরো খারাপ হবে, আরো ভয়ঙ্কর হবে এবং মুসলমান, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদেরকে এই কাজে ব্যবহার করবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির পুলিশ নিষ্ক্রিয় থেকে এই কাজকে সমর্থন দেবে। তার জন্য কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের কি প্রস্তুতি আছে আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। আর আমরা গোটা রাজ্যের মানুষকে বলবো, আপনারা যারা আমাদের ইভিএম নিউজ প্রত্যেকদিন দেখেন আপনারা জানেন আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আছে। আমরা গীতা ইভিএম নিউজের পক্ষ থেকে পিভিসি কার্ডে গীতা নিয়ে এসেছি। যারা এটা সংগ্রহ করতে চান 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনার নাম ঠিকানা দিয়ে এই কার্ড বুকিং করতে পারেন। এর মূল্য 120 টাকা। অফিস থেকে নিলে এটার মূল্য 120 টাকা, আর বাড়ি থেকে নিতে চাইলে 120 টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। যারা এই কার্ড সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন 7044244525। আর এই গীতাকে কেন্দ্র করে আমরা একটি সেমিনার করছি আগামী 31শে আগস্ট ভবানীপুরে। সেই সেমিনারে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে, ওই সেমিনারে আপনারা সকলে উপস্থিত হন। যারা ওই সেমিনারে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কার্ড, সেমিনারের জন্য কার্ড ছাড়া আমরা কাউকে সেমিনারে ঢুকতে দেব না। কারণ নানান রকম ষড়যন্ত্র হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। অনেক লোক ঢুকে সেমিনারে গোলমাল তৈরি করার চেষ্টা করতে পারে, সেমিনার ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই যাদের হাতে শুধুমাত্র কার্ড থাকবে তারাই সেমিনারে ঢুকতে পারবেন, বাকি কেউ ঢুকতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো যারা কার্ড নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। সেমিনারের কার্ড আপনারা 7044244525 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেমিনারের কার্ড সংগ্রহ করে নেবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।